ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী। আজকে আমরা শিখতে চলেছি HTML ও CSS এ কীভাবে গুগল ফন্টকে ব্যবহার করা হয়। ফন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস HTML ও CSS এ, কারণ যখন আপনারা কোনো একটা ওয়েব পেজ তৈরি করবেন তখন আপনাদেরকে ফন্ট নিয়ে কাজ করতেই হবে, কারণ ফন্ট একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনার ওয়েব পেজের মধ্যে। কারণ আপনি যখন একটা ওয়েব পেজ বানাবেন তখন বাই ডিফল্ট যে ফন্টটা হয় সেটা সিস্টেম থেকে জেনারেট হয় বা সিস্টেম প্রদত্ত একটি ফন্ট হয়, যেটা কিনা হয় সেরিফ ফন্ট। তাই আমরা সবসময় স্যান্স সেরিফ ফন্ট ব্যবহার করব, আর সেই ফন্টগুলো আমরা কোথা থেকে নিয়ে আসবো আজকে আমরা সেটাই দেখব। ফার্স্ট অফ অল আমরা দেখব যে গুগল ফন্ট কীভাবে ব্যবহার করতে হয়। তারপরে আমরা দেখব যে অনেক সময় এমন কিছু ফন্ট আছে যেগুলো গুগল ফন্টের মধ্যে পাওয়া যায় না, তো সেগুলো দেখা গেল আমাদেরকে ডাউনলোড করতে হয়। তারপরে আমাদেরকে ডাউনলোড করার পরে কনভার্ট করতে হয়। তো এই ডাউনলোডের জিনিসটা আমি এর নেক্সট পর্বে আমি আপনাদেরকে শেখাবো, আর এই পর্বে আমি দেখাবো যে কিভাবে গুগল ফন্টকে নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। আর আজকে যারা এই ক্লাসে নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলো অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা নিচে থাকা ডেসক্রিপশন বক্সও ক্লিক করতে পারেন, সেখানেও আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলো অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবগ্রাউন্ড চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবসময় ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন সবার ফার্স্টে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য চলে যাব আমরা হচ্ছে এফ ড্রাইভের মধ্যে, তার মধ্যে ওয়েব ক্লাসেস, আর আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 72। সো আমি এখানে দিয়ে দিলাম ক্লাস 72। বেশ, যাওয়ার পরে আমরা এখানে একটা ফাইল তৈরি করলাম, নাম দিয়ে দিলাম index.html, তাই তো? বেশ, index.html। আর এরপরে আমরা একটা ফাইল তৈরি করব যার নাম হচ্ছে style.css, এটা তৈরি করলাম। বেশ, এবার আমরা এটাকে রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করে নিলাম, তারপরে রাইট ক্লিক করে ক্লোজ অল বাট দিস। আর পাশাপাশি আমরা CSS এর ফাইলটাকে ওপেন করে নিই, রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আর এবার আমরা এখানে গিয়ে জাস্ট HTML:5 লিখে ট্যাব প্রেস করলাম। দেখুন পুরো স্ট্রাকচারটা রেডি হয়ে যাবে। আমি একটু সাইজটাকে বাড়িয়ে নিলাম। এখানে আপনি দিয়ে দিন যে ক্লাস 72, আর জাস্ট এখানটাতে CSSটাকে লিঙ্ক করিয়ে দিন। তো link:CSS ট্যাব প্রেস করলাম, দেখুন এটা লিঙ্কড হয়ে গেল, তাই না? আর এইখানটাতে আসার পরে জাস্ট আমরা দিয়ে দিই বডিতে মার্জিন 0, মার্জিন:0, ঠিক আছে? বেশ, তো এবার আমরা এইখানে বডির মধ্যে একটা মনে করুন একটা ডিভ নিলাম, যেরকম ডট টেক্সট বলে একটা ডিভ নিলাম। তো এই ডিভের ভিতরে আমি একটা পি ট্যাগ নিলাম যার মধ্যে কিনা লরেম ইপসাম থাকবে, ঠিক আছে? লরেম ইন্টু 100 দিয়ে দিন, ট্যাব প্রেস করলাম, সরি এখানটাতে Ctrl+Z প্রেস করুন, জাস্ট লরেম দিই, আর লরেম 100, ওকে লরেম 100, লরেম ইন্টু 100 না, মানে এটা আমার মিস্টেক ছিল। তো যাই হোক, এটাকে আমরা সেভ করলাম, করার পরে এবার চলুন আমরা ফাইলটাকে একটু রান করি। তো ফাইলটাকে ক্লিক করলাম, রাইট ক্লিক করে ওপেন উইথ ফায়ারফক্স। তো দেখুন ফাইলটাকে আমরা ফায়ারফক্সে ওপেন করে নিলাম। তো ফায়ারফক্সে ওপেন করার পরে আমি যদি এই ব্রাউজার থেকে Ctrl+ আপনি যদি বাটনটা প্রেস করেন, দেখুন সাইজটা বড় হচ্ছে, ঠিক আছে? তো এটা কিন্তু ব্রাউজার থেকে বড় হচ্ছে, কারণ এই জায়গাটা একটু লক্ষ্য করুন, এই যে দেখুন 170, অর্থাৎ এটা জুম হচ্ছে ব্রাউজার থেকে। তাই দেখুন এই যে লেখাটা রয়েছে, এই লেখাটা বলুন তো সেরিফ ফন্ট না স্যান্স সেরিফ ফন্ট? আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম এগুলো হচ্ছে সেরিফ ফন্ট। কেন এগুলো সেরিফ ফন্ট? কারণ দেখুন এই যে প্রতিটার এজে দেখুন, যে দেখুন এই যে এল এর এজের মধ্যে দেখুন একটা ছোট্ট একটা মার্ক রয়েছে, দেখেছেন? বা ধরুন কোনো একটা বড় যদি লেখা থাকে, যেরকম সবগুলোর ক্ষেত্রে দেখুন এরকম একটা এজের মধ্যে কিছু একটা আপনি পাবেন, দেখেছেন? তাই এই যে লেখাগুলো হয়, এইগুলো যদি আমরা নিজস্ব ওয়েবসাইটে যদি ব্যবহার করি তাহলে ইউজারের পড়তে অসুবিধা হয়। হ্যাঁ, এবার দেখুন আমরা এতটা যে জুম করে আনলাম, আমি যদি জুমটাকে আবার রিসেট করতে চাই বা আগের পর্যায়ে ফিরিয়ে নিতে চাই, তাহলে কি করবেন? Ctrl- করার দরকার নেই, জাস্ট Ctrl+ প্রেস করবেন। আপনি যদি অত্যাধিক জুম ইন করে থাকেন বা অত্যাধিক জুম আউট করে থাকেন, তাহলে পুরোপুরি স্টেবল জায়গাতে আনার জন্য বা ডিফল্ট জায়গাতে আনার জন্য আপনি Ctrl+ প্রেস করবেন। দেখুন Ctrl+ প্রেস করলাম, আগের জায়গাতে চলে আসলো। এটা ফায়ারফক্সেও যা, এটা কিন্তু গুগল ক্রোমেও একই রকম, ঠিক আছে? তাই দেখুন এই ধরনের ফন্টগুলো আমরা কখনো ব্যবহার করব না বা করি না, কারণ কি আপনার ওয়েবসাইটটা তো দেখুন আপনি দেখবেন না, তাই না? আপনি তো দেখবেন, সব থেকে বড় কথা আপনি ওয়েবসাইটটা কার জন্য তৈরি করছেন? ইউজারের জন্য। তাই আপনাকে সবসময় চেষ্টা করতে হবে ইউজারের স্যাটিসফ্যাকশন, অর্থাৎ ইউজারকে কত ভালো করে রিপ্রেজেন্ট করা যায়, তাই না? এবার মনে করুন আপনার একটা শপ রয়েছে, আপনি কোনো একটা জিনিস বিক্রি করেন, আপনি সবসময় কি চাইবেন? ইউজারকে একটা ভালো প্রোডাক্ট দিতে, তাই না? যাতে ইউজার আপনার ওই ভালো প্রোডাক্টটাকে ইউজ করার পরে পরবর্তীকালে যাতে শুধুমাত্র আপনার দোকানেই আসে, তাই না? এই কারণে আপনি ইউজারকে একটা ভালো প্রোডাক্ট সবসময় দিতে চান। তো ঠিক সেরকমভাবে ওয়েবসাইটের ক্ষেত্রেও জিনিসটা তাই, আপনি সবসময় এটা চেষ্টা করবেন ইউজার যাতে
আপনার ওয়েবসাইটে এসে স্বাচ্ছন্দ্য বোধ করে, বা ইউজার যাতে আপনার ওয়েবসাইটে এসে কমফর্ট ফিল করে যে হ্যাঁ এটার ফন্টগুলো দেখে খুবই ভালো লাগছে, খুব সহজে আমি পড়তে পারছি, বা ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এই জিনিসটা যাতে ইউজার ফিল করে। কারণ দেখুন ইউজারকে যদি আপনি এখন এরকম একটা লেখা দিয়ে বসেন তাহলে ইউজার দেখুন পড়তে কষ্ট হচ্ছে, আপনার নিজেরই পড়তে কষ্ট হচ্ছে, তাহলে ইউজারের ভাবুন আরও বেশি কষ্ট হবে। তো এই কারণে ওয়েবসাইটের এই লেখাগুলোকে সুন্দর করার জন্য আমরা ফন্ট ব্যবহার করি, ঠিক আছে। যেরকম দেখুন আমরা যখন MS ওয়ার্ড ব্যবহার করি তখন দেখবেন আমরা কোনো একটা কিছু লেখার পরে লেখাটাকে সিলেক্ট করে আমরা দেখবেন ফন্টটাকে আমরা চেঞ্জ করতে পারতাম, তাই না? তাই ওই ধরনের ফন্টগুলো কোথায় থাকতো? ধরুন আমি এখানটাতে জাস্ট ওয়ার্ডপ্যাডটাকে খুললাম, আমি উইন্ডোজ R দিলাম, এখানটাতে দিলাম ওয়ার্ডপ্যাড, জাস্ট ওয়ার্ডপ্যাডটাকে ওপেন করলাম। মনে করুন এবার এইখানে আমি জাস্ট এখানটাতে হ্যালো লেখাটা দিলাম। যখনই আপনি যে এই জায়গাটাতে ক্লিক করেন দেখুন আপনার এখানে লিস্ট অফ ফন্টস, কত রকমের ফন্টস রয়েছে, তাই না? তো আপনি কি করেন, এই লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে অন্য আরেকটা ফন্ট দিয়ে দেন। কারণ কি, এটা আপনার রিকোয়ারমেন্ট, আপনি চাইছেন যে এরকম একটা লেখা আমি দেবো যাতে আমার ভালো লাগে বা যাতে ইউজারের ভালো লাগে, তাই না? তাই আপনি এরকম একটা ধরনের লেখা দিয়ে দেন। তো এই ফন্টগুলো কোথা থেকে আসে? এই ফন্টগুলো আমাদের সিস্টেমের মধ্যেই রয়েছে। এবার সিস্টেমের ফন্টগুলো কোথায় থাকে? আপনি জাস্ট এই যে সার্চ আইকনটা রয়েছে, বা আপনি যদি উইন্ডোজ 7-এও থাকেন সেখানেও দেখবেন একটা সার্চ বার রয়েছে, ওখানে জাস্ট লিখুন ফন্টস বলে, দেখবেন আপনার কাছে এরকম একটা জিনিস চলে আসবে ফন্টস বলে। তো এটা জাস্ট একটা ক্লিক করুন। ক্লিক করার পরে উইন্ডোজ 7-এর ক্ষেত্রে দেখবেন এটা একটু অন্য রকমের ইন্টারফেস থাকবে। তো দেখুন এইগুলো হচ্ছে ফন্টস যেগুলো আমাদের এই কম্পিউটারের মধ্যে বাই ডিফল্ট ইনস্টল করা রয়েছে। দেখুন এটা হচ্ছে এরিয়াল, দেখুন এটা হচ্ছে ক্যালিব্রি। তো দেখুন বিভিন্ন রকমের ফন্টসগুলো যেগুলো আমরা ব্যবহার করতাম না, যে ভার্দানা, এগুলো সব এখানটাতে রয়েছে। অর্থাৎ আমাদের সিস্টেমের মধ্যে এই সমস্ত ফন্টগুলো রয়েছে বলেই আমরা এই আমাদের ওয়েব পেজের মধ্যে ফন্টগুলোকে বাই ডিফল্ট ব্যবহার করতে পারছিলাম, ঠিক আছে। কারণ দেখুন আমরা যখনই কোনো একটা ফন্ট দিতে চাইছিলাম আমরা এভাবে লিখছিলাম না, যে ফন্ট হাইফেন ফ্যামিলি কোলন, এখানটাতে আপনি দিয়ে দিচ্ছিলেন যে ভার্দানা বা মনে করুন এরিয়াল। এটা আপনি কেন দিতে পারছিলেন? কারণ এই যে ফন্টগুলো ভার্দানা বা এরিয়াল এগুলো আমাদের এই সিস্টেমের মধ্যে রয়েছে, বা আমাদের যে কম্পিউটার বা উইন্ডোজ তার মধ্যে বাই ডিফল্ট রয়েছে। এই কারণে আমি এইটাকে এভাবে ব্যবহার করতে পারছি। কারণ এই যে আপনি যে এটাকে রান করছেন আপনার ওয়েব পেজটাকে, সেটা নিশ্চয়ই আপনি অন্যের কম্পিউটারে রান করছেন না, আপনি এটা নিজের কম্পিউটারে রান করছেন। আর যেহেতু আপনার নিজের কম্পিউটারের মধ্যেই এই সমস্ত ফন্টগুলো রয়েছে, তাই আপনি যদি এখানটাতে ফন্ট ফ্যামিলি এটা ব্যবহার করেন তাহলে খুব সহজেই ফন্টগুলো দেখবেন এখানে কাজ করছে, তাই না? কিন্তু এমন অনেক ফন্ট রয়েছে যেগুলো কিনা খুবই পপুলার ফন্ট, আর সেই সমস্ত ফন্টগুলোকে সবাই ওয়েব পেজের মধ্যে ব্যবহার করে, কিন্তু সেই সমস্ত ফন্টগুলো আমাদের সিস্টেমের মধ্যে দেওয়া নেই। তো তখন আমরা কি করব? বা জিনিসটাকে অন্যরকমভাবে একটু ভাবার চেষ্টা করুন। আজকে এই কম্পিউটারের মধ্যে আপনি এই ফাইলটাকে বা index.htmlটাকে আপনি আপনার কম্পিউটারে রান করছেন, আর আপনার কম্পিউটারে ফন্টটা রয়েছে বলে আপনি ফন্টগুলোকে দেখতে পাচ্ছেন। কিন্তু এই ওয়েব পেজটা তো আর শুধুমাত্র আপনার কম্পিউটারে রান হবে এমন তো নয়, এই ওয়েব পেজটা বিভিন্ন জনের কম্পিউটারে রান হবে। এবার আপনি ধরুন এখানে এমন একটা ফন্ট ব্যবহার করেছেন যেটা আপনার কম্পিউটারে রয়েছে বাট অন্যজনের কম্পিউটারে নেই, তখন কি আপনার ফন্টটা এখানে কাজ করবে? না, করবে না। কিন্তু তাই এই কারণে আমাদেরকে এমন কিছু ফন্ট ব্যবহার করতে হবে, বা আমাকে এমন ধরনের ফন্ট ব্যবহার করতে হবে যেটা কিনা আমি যখন এখানে আমার ফন্টটাকে ব্যবহার করব, এখানে ব্যবহার করা মানে কি, এটা ডিপেন্ডেন্ট থাকলো না কারো কম্পিউটারের উপরে। অর্থাৎ আপনি এখানে এমন একটা ফন্ট ব্যবহার করুন যেই ফন্টটা যদি একটা A পার্সন খোলে তাহলেও তার ওখানে ঠিকঠাকভাবে কাজ করবে, যদি কোনো একটা B পার্সন খোলে তার কম্পিউটারে ঠিকঠাকভাবে কাজ করবে, যদি একটা C পার্সন খোলে তার কম্পিউটারে ঠিকঠাকভাবে কাজ করবে। আপনাকে এরকমভাবে চিন্তাভাবনা করা উচিত, তাই না? তাই এই কারণেই আমাদের কাছে ফন্টের সম্ভার নিয়ে চলে এসেছে গুগল, ঠিক আছে। তাই গুগল আপনাদেরকে ফন্ট প্রোভাইড করে আর বলে যে তুমি আমার কাছ থেকে ফন্ট নাও, তুমি যদি আমার কাছ থেকে ফন্ট নাও তাহলে তোমাকে এই চিন্তাভাবনা করতে হবে না যে এই ফন্টটা যদি অন্যজনের মেশিনে না থাকে তাহলে কি হবে, তোমাকে এই সমস্ত চিন্তাভাবনা কিচ্ছু করতে হবে না। তুমি আমার কাছ থেকে ফন্ট নাও, এবার আমার কাছ থেকে ফন্ট নিলে তুমি যে কোনো কারো মেশিনে ওই ফন্টটাকে পেয়ে যাবে। আপনি এটাকে এভাবে চিন্তাভাবনা করুন, ঠিক আছে। কারণ দেখুন আলটিমেটলি আমাদের যে ওয়েব পেজটা রয়েছে সেটা কোথায় উঠবে, সেটা আলটিমেটলি দেখবেন আপনার কম্পিউটারে তো থাকবে না, আপনাকে একটা সার্ভার বলে আরেকটা কম্পিউটার রয়েছে সেখানটায় আপনাকে দিতে হবে। তাই দেখুন এটা হচ্ছে আপনার কম্পিউটার। আজকে আপনার কম্পিউটারের মধ্যে ধরুন একটা ফন্ট রয়েছে, HTML এর ফাইল রয়েছে, CSS এর ফাইল রয়েছে। এবার এগুলো যদি আপনার কম্পিউটারেই থাকে শুধুমাত্র, তাহলে এটাকে কে দেখতে পারবে? শুধুমাত্র আপনিই দেখতে পারবেন। বাট আপনি যদি চান যে না এই সমস্ত মানুষগুলো মানে ওয়ার্ল্ডের সবাই যাতে আপনার এই ওয়েব পেজটাকে দেখতে পারে, তার জন্য আপনাকে তো এই জিনিসটাকে একটা গ্লোবাল জায়গায় রাখতে হবে। সেই গ্লোবাল জায়গাটাই হচ্ছে সার্ভার। এবার মনে করুন আপনি যদি এই সমস্ত ফাইলগুলোকে একটা এরকম সার্ভারের মধ্যে রেখে দেন, ঠিক আছে, এখানে মনে করুন HTML CSS আর ইমেজেসগুলো রয়েছে, আর আপনি জানেন যে এইখানে একটা গুগলের একটা সার্ভার রয়েছে যেটার মধ্যে কিনা গুগলের কিছু ফন্ট রয়েছে। তো আপনি কি করলেন, আপনার এই ওয়েবসাইটটার মধ্যে যে ফন্টটা দরকার সেটা আপনি এইখান থেকে না নিয়ে গুগল থেকে নিলেন,
ঠিক আছে, গুগলের এখান থেকে জাস্ট ফন্টটাকে নিলেন। তাহলে কি হলো বলুন তো, তাহলে এই সমস্ত ইউজাররা যখন আপনার এখান থেকে জাস্ট index.html এর পেজটা দেখার চেষ্টা করবে, তখন বাই ডিফল্ট কী হবে, তখন ফন্টটা কিন্তু আর আপনার কম্পিউটার থেকে যাবে না, তখন ফন্টটা দেখুন গুগলের সার্ভারটাও তো ইন্টারনেটের মধ্যেই রয়েছে, তাই না? তাই ও দেখবেন এখান থেকেই ফন্টটাকে নিয়ে জাস্ট কাজ করাচ্ছে। তাই দেখুন আপনার সব কিছু গ্লোবালি হয়ে গেল, তাই না? আপনার এখানকার কোনো কিছুই কিন্তু আর আপনার নিজস্ব কম্পিউটারের উপর আর ডিপেন্ডেন্ট নেই, তাই না? সব কিছু এখন লাইভ সার্ভারে চলে গেছে। তাই এইখানে যাওয়া মানে এখন এই ব্যক্তিটাও আপনার এগুলো সব কিছুকে অ্যাক্সেস করতে পারবে, এই ব্যক্তিটাও পারবে, সবাই পারবে। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করব, বাট এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়েব পেজের মধ্যে গুগল ফন্টকে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তাই আমরা এখন থেকে আর আমাদের এই সিস্টেম ফন্টগুলোকে আর ব্যবহার করব না, যেটা আমরা ফেসবুক তৈরি করার সময় করেছিলাম বা অন্যান্য কাজের সময় করেছিলাম। এখন থেকে আমরা চেষ্টা করব গুগল ফন্টকে নিয়ে সবসময় কাজ করা। আর এর পরের পর্বে আমরা দেখব যে কিভাবে আমাদের কাছে গুগল ফন্ট ছাড়া যদি অন্য কোনো একটা ফন্ট আসে, সেটাকে কিভাবে আমরা আমাদের এই ওয়েব পেজের মধ্যে ব্যবহার করতে পারি, সেই সমস্ত কিছু আমরা দেখব, ঠিক আছে? চলুন, তো দেখুন এর জন্য আমরা কি করব, সবার প্রথমে আমরা চলে যাব গুগল ফন্টে। তো দেখুন আমরা এখানে গেলাম, জাস্ট নতুন ট্যাবে গিয়ে আপনি google.com-এ চলে যান। তো google.com-এ আসার পর আপনি জাস্ট এই সার্চ পেজটাতে চলে আসবেন, এখানটাতে লিখুন গুগল ফন্ট বলে, জাস্ট লিখুন গুগল ফন্ট, এটা লিখুন, বা গুগল ফন্টস এটা দিন, এটা এন্টার প্রেস করুন। দেখুন আপনাকে এইটাই নিয়ে যাবে। এবার যখনই আপনি এই গুগল ফন্টসে ক্লিক করবেন, আপনাকে কোন ইউআরএলটা নিয়ে যাবে বলুন তো? আপনাকে এই ইউআরএলটাই নিয়ে যাবে, fonts.google.com। তাই আপনি ডাইরেক্টলি এই গুগল সার্চের মধ্যে বা এই নতুন ট্যাবের মধ্যে fonts.google.com লিখতে পারেন, বা আপনি জাস্ট এখানটাতে এসে ক্লিক করতে পারেন। তো আমি এটাকে রাইট ক্লিক করলাম, এটাকে জাস্ট ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করলাম। দেখুন করার পরে আপনার এখানটাতে দেখুন কিছু ফন্টস ওপেন হয়ে গেল, তাই না? এইখানটাতে আপনি বিভিন্ন রকমের ফন্টস পাবেন, যেরকম ধরুন আপনার বাংলায় লেখার প্রয়োজন হলো আপনি সেটা এখান থেকে পাবেন, আপনার হিন্দিতে লেখার প্রয়োজন হলো আপনি সেটা এখান থেকে পাবেন, আপনার ইংলিশে লেখার প্রয়োজন হলো আপনি সেটা এখান থেকে পাবেন, ঠিক আছে? তো দেখুন এই মুহূর্তে আপনার কাছে যেই লিস্টটা আসছে, দেখুন এখানে অনেক রকমের ফন্টসের লিস্ট চলে এসছে, ঠিক আছে? তো এইগুলো কী ধরনের ফন্ট, এটা এখন দেখুন এই ট্রেন্ডিং অপশানটা চুজ করা আছে, অর্থাৎ এই ধরনের ফন্টগুলো খুবই ট্রেন্ডিং, মানে সবাই ব্যবহার করছে বেশিরভাগ। তাই দেখুন এগুলো পপিন্স রয়েছে, তারপরে দেখুন রোবটও রয়েছে, খুব ভালো ফন্ট। এবার দেখুন কিছু কিছু ফন্ট আছে যেগুলো খুবই পপুলার, তো সেই ধরনের ফন্টগুলো আমরা কীভাবে পাবো? এই শর্ট বাইয়ের এই জায়গাটায় ট্রেন্ডিং থেকে আপনি চুজ করুন মোস্ট পপুলার, এটাতে ক্লিক করুন। দেখুন এই যে রোবটও একটা খুবই পপুলার ফন্ট, তারপরে ওপেন সেন্সও একটা খুবই পপুলার ফন্ট, তারপরে দেখুন ল্যাটো, মনস্টারঅ্যাট, এগুলো আপনি নাম শুনেছেন হয়তো, কারণ দেখবেন বিভিন্ন ওয়েবসাইট যখন আপনি ভিজিট করবেন তাদের ওই ওয়েবসাইটগুলো দেখবেন বিভিন্ন রকমের ফন্ট ইউজ করে সেগুলো করা থাকে, তাই সেই ফন্টগুলো দেখবেন আমাদের এইখানে। তো কিভাবে আপনি বুঝতে পারবেন যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে কী ফন্ট রয়েছে, সেটা আমি জাস্ট এখানেই বলে দেবো। ফার্স্ট অফ অল আমরা এবার দেখুন একটা ফন্ট বসাবো, তো সবথেকে ভালো আর সুন্দর ফন্ট হচ্ছে মনস্টারঅ্যাট, দেখবেন এটা সবাই ব্যবহার করে, বা এই যে ধরুন রোবটও, এটাও খুব পপুলার ফন্ট। তাই এটা ডিপেন্ড করছে আপনার উপরে, বা দেখবেন আর কিছুদিন পরেই আমরা পিএইচডি টু এইচটিএমএল করব, তো সেখানে একজন গ্রাফিক্স ডিজাইনার একটা পিএইচডি ফাইলের মধ্যে যে ফন্টটা দিয়ে রেখেছে, তো সেই ফন্টটাই আমাদেরকে ব্যবহার করতে হয়। এবার কোনো কোনো সময় সেই ফন্টটা, বা কোনো কোনো সময় বলা ভুল, বেশিরভাগ সময়ই দেখবেন গ্রাফিক্স ডিজাইনার পিএইচডিটা তৈরি করার জন্য যে ফন্টটা ব্যবহার করেছেন, সেই ফন্টটা আপনি গুগল ফন্টের মধ্যেই পেয়ে গেছেন। আর ইনকেস যদি গুগল ফন্টের মধ্যে সেটা না থাকে, তাহলে আপনাকে ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে, আর ডাউনলোড করে ফন্টটাকে আপনার জাস্ট এইচটিএমএল এর মধ্যে ব্যবহার করতে হবে, সেটা আমরা পরবর্তী পর্বে শিখবো। তো দেখুন এবার আমরা কি করব, দেখুন আমরা এই মনস্টারঅ্যাট বলে ফন্টটাকে ব্যবহার করব আমাদের ফাইলের মধ্যে বা আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে। কিভাবে? তো দেখুন আপনার এই ফন্টটা পছন্দ হয়েছে, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করুন, ঠিক আছে? দেখুন আমি একটা লেফট ক্লিক করলাম, দেখুন একটা নতুন জায়গা খুলে গেল যেখানে এই জিনিসটা রয়েছে, তাই না? বেশ, এইবার এখানটাতে আসার পরে দেখবেন এই যে মনস্টারঅ্যাট বলে ফন্টটা রয়েছে, এটার বিভিন্ন রকমের স্টাইলিং হয়, যেরকম খুবই হালকা লেখা, তার থেকেও একটু হালকা লেখা, তারপরে একটু মোটা লেখা, বা একটু ইটালিক লেখা, এরকম ধরনের। দেখুন এটা হচ্ছে থিন, আর এটা সাইজ কত 100, দেখেছেন কত হালকা লেখটা লেখা। তারপরে দেখুন এটা হচ্ছে থিন কিন্তু ইটালিক, মানে এটা হালকা লেখা কিন্তু এটা ইটালিক, মানে কি দেখুন একটু বেঁকে রয়েছে। আবার দেখুন এক্সট্রা লাইট, তারপরে দেখুন এই যে এক্সট্রা ইটালিক লাইট, ঠিক আছে? তারপরে দেখুন লাইট, অনেক রকমের, মানে এই মনস্টারঅ্যাটেরই আপনার বিভিন্ন রকমের লেখার ভার্সন আপনি এখানটাতে দেখতে পারবেন। তাই ধরুন আপনার কোনটা প্রয়োজন, দেখুন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় রেগুলারটা, দেখুন এটা রেগুলার ভার্সন, মানে নর্মাল লেখাটা যেরকম হয়। তো আমি একটা কাজ করলাম, আমি এখান থেকে রেগুলারটাকে এভাবে চুজ করলাম, সিলেক্ট করলাম। এবার দেখুন যেই মুহূর্তে আপনি এটা ক্লিক করবেন, দেখবেন এরকমভাবে আপনার কাছে একটা উইন্ডো চলে আসবে, ঠিক আছে? এই উইন্ডোটার ব্যাপারে আমি একটুখানি পরে বলছি। তো কোনো কোনো সময় এমন হয় এই উইন্ডোটা না এভাবে চলে যায়। এবার দেখুন আমার এখানে কিন্তু এটা সিলেক্ট করা রয়েছে, বাট উইন্ডোটা হারিয়ে গেল, তাই না? দেখুন এখানটাতে এটা সিলেক্ট করা রয়েছে আর উইন্ডোটা গেছে হারিয়ে। এবার উইন্ডোটা আমি কোথা থেকে পাবো? আমি উইন্ডোটা পাবো ঠিক এখান থেকে। দেখুন এই যে এখানটাতে রয়েছে, এখানটাতে জাস্ট ক্লিক করুন, দেখুন উইন্ডোটা আবার চলে এসেছে, ঠিক আছে?
তো দেখুন আমি জাস্ট এটাকে চুজ করলাম, তাই না, রেগুলারটাকে। এবার আপনার যদি মনে হয় যে আপনার মিডিয়ামটারও প্রয়োজন হবে, কারণ দেখুন এই যে রেগুলার প্রয়োজন হবে না মিডিয়াম প্রয়োজন হবে এটা আমরা বুঝবো কী করে? ওই যে পিএসডি ফাইল থেকে দেখবেন ওইখানে বলেই দেবে যে এটা আপনার রেগুলার ভার্সন ব্যবহার করা হয়েছে, এখানটাতে মিডিয়াম ভার্সন ব্যবহার করা হয়েছে। তো আপনি সেই হিসাবে জিনিসগুলো করবেন। এমন কিন্তু করবেন না যে সবগুলোকে আমি সিলেক্ট করে নিই, না ওরকম করবেন না, তাহলে কি হয় আপনার পুরো ওয়েবসাইটের উপর লোডটা বেড়ে যায়। তাই ওরকমভাবে করবেন না, যেটা আপনার প্রয়োজন আপনি শুধুমাত্র সেইটুকুকেই চুজ করবেন। যেরকম মনে করুন আমার এখন এইটা দরকার হবে, আগে ওরা কি করতো, আগে ওরা এখানে একটা ইন্ডিকেটর দিয়ে দিত বা একটা প্রোগ্রেস বার দিয়ে দিত যে আমি যতগুলো ফন্ট চুজ করেছি সেটা আপনার ওয়েবসাইটের উপরে কত লোড পড়বে, মানে হেভি না লাইট এরকম একটা টাইপের, বাট সেটা এখন এখানে আর দেয় না। তো দেখুন আমরা এখান থেকে জাস্ট দেখুন আমরা রেগুলারটাকে চুজ করলাম, মনে করুন এই যে সেমি বোল্ড এটাকে চুজ করলাম, ঠিক আছে, আর আমি কোনো কিছু চুজ করলাম না। দেখুন এখানে বোল্ড রয়েছে, বোল্ডের সাইজটা কত 700, তারপরে দেখুন এক্সট্রা বোল্ড দেখুন 800, তারপরে দেখুন 900, এগুলো সব কিছুর আগে একটা নিয়ম রয়েছে। এবার দেখুন আমি যখনই এইখানে একটা জিনিস করে বাড়াচ্ছি, দেখুন এইখানে কিছু কিছু জিনিস চেঞ্জ হচ্ছে। দেখুন সবার প্রথমে আমি একটু উপর থেকে যাই, এবার আমরা এই সাইডটাকে নিয়ে কথা বলি, জাস্ট এটাকে একটু ডিসমিস করে দিন, এটা দরকার নেই। দেখুন এই জিনিসটা আপনাকে কি বলতে চাইছে, এটা হচ্ছে আপনি কি ফন্ট চুজ করেছেন তার একটা ওভারভিউ এই জায়গাটাতে দেওয়া হয়, এই যে এই জায়গাটাতে দেওয়া হয়। দেখুন এখানে সবার প্রথমে কি বোঝাতে চাইছে, রিভিউর মধ্যে আপনি কি ফন্ট চুজ করেছেন, মনস্টার আর্ট। আচ্ছা এই মনস্টার আর্টের আপনি কি ভার্সন চুজ করেছেন, একটা হচ্ছে রেগুলার ভার্সন চুজ করেছেন, একটা হচ্ছে সেমি বোল্ড ভার্সন চুজ করেছেন। আপনি চাইলে এখান থেকে এগুলোকে আবার রিমুভও করে দিতে পারেন, এই একটা একটা করে এই মাইনাসে ক্লিক করে, বা আপনি চাইলে একবারে রিমুভ অল করে দিতে পারেন, ঠিক আছে। এবার দেখুন আপনি যতবার এই যে এই জায়গাটায় ক্লিক করেছেন না, এই যে যতবার ধরুন কখনো কখনো এই রেগুলারে ক্লিক করেছেন, কখনো কখনো সেমি বোল্ডে ক্লিক করেছেন, ততবার এখানটাতে একটা নতুন জিনিস জেনারেট হয়েছে। এই যে দেখুন এখানে একটা জিনিস জেনারেট হয়েছে, এই জিনিসটারই আপনার দরকার। দেখুন গুগল ফন্ট এত একটা সুবিধা করে দিয়েছে যে আপনি শুধুমাত্র ফন্ট চুজ করুন, আর এইখানে আমি আপনাকে একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কটা আপনি আপনার সিএসএসে দিয়ে দিন, তাহলেই ফন্টটা কাজ করবে। তাহলে ভাবুন কতটা ইজি, আপনাকে কিচ্ছু করতে হলো না, জাস্ট আপনি এখানে আসলেন, জাস্ট কি ফন্ট লাগবে শুধুমাত্র চুজ করলেন, জাস্ট ওই জিনিসটাকে এখানটাতে জাস্ট পেস্ট করে দিলেন, ঠিক আছে। এবার দেখুন এই মুহূর্তে আমরা দুখানা জিনিস চুজ করলাম, দেখুন এর নিচে কি রয়েছে, এখানে একটা লিঙ্ক রয়েছে, এখানে একটা ইম্পোর্ট রয়েছে, অর্থাৎ আপনি আপনার ওয়েব পেজের মধ্যে এই জিনিসটাকে দুখানা উপায়ে ইউজ করতে পারেন। একটা হচ্ছে অ্যাজ এ লিঙ্ক হিসাবে, যেরকম আমরা সিএসএস এর লিঙ্ক করতাম, আর আরেকটা হচ্ছে এই ইম্পোর্টের মাধ্যমে @import এইভাবে, ঠিক আছে। এই দুটো উপায় আপনি ব্যবহার করতে পারেন। তাই এইটা কখনো কখনো খুবই ইউজফুল হয়, আর এটা কখনো কখনো খুবই ইউজফুল হয়। মনে করুন আমরা এই জিনিসটাকে নিয়ে কাজ করব। এবার দেখুন সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমরা যখন এরকম ফন্টটা চুজ করে নিলাম, আমাদের এখান থেকে দুখানা জিনিসকে নিতে হবে। এক হচ্ছে এই লিঙ্কের এই জায়গাটাকে, আর এক হচ্ছে এই যে ফন্ট ফ্যামিলির এই জায়গাটাকে, ঠিক আছে। দেখুন এবার আমরা কি করব, এবার আমরা এই জিনিসটাকে আমাদের ওয়েব পেজে ব্যবহার করব। আমাদের ফন্ট চুজ করা হয়ে গেছে, তাই এবার আপনারা কি করবেন, এবার আপনারা এই জিনিসটাকে কপি করবেন। দেখুন কপি করার জন্য এখানটাতে এমন নয় যে Ctrl+A করলে সব সিলেক্ট হয়ে যাবে, না ওরকম নয়, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, ওরকম করবেন না। জাস্ট ম্যানুয়ালি সিলেক্ট করুন, এখান থেকে মাউসটাকে চেপে ধরে জাস্ট উপরের দিকে নিয়ে যান, দেখুন সিলেক্ট হয়ে গেল। জাস্ট কপিতে ক্লিক করুন। এবার আপনি চলে যান হচ্ছে নোটপ্যাডের মধ্যে, আপনি জাস্ট এটার উপরে style.css এর উপরে আপনি জাস্ট এই ফন্টটাকে এভাবে পেস্ট করে দিন, ঠিক আছে। দেখুন প্রথম লিঙ্কটা ঠিকঠাকভাবে গেল, পরেরটা দেখুন এখান থেকে শুরু হয়েছে, জাস্ট এটাকে ট্যাব প্রেস করুন, এখানে চলে গেল, ঠিক আছে। এটাকে সেভ করুন, করার পরে এবার আমরা চলে যাই হচ্ছে আবার এখানটাতে। এবার আমাদের নিচের জায়গাটুকু দরকার, দেখুন আমাদের ফন্টের লিঙ্কটা তৈরি হয়ে গেল, অর্থাৎ এই যে এইটুকুনি জিনিস আপনি দেখতে পাচ্ছেন, এইটুকুনি জিনিসের মানে হচ্ছে আমি আমার ওয়েব পেজে মনস্টার আর্ট বলে যে ফন্টটা রয়েছে সেটাকে ব্যবহার করতে চাই। আর ওই মনস্টার আর্টের কী ভার্সন আমি ব্যবহার করতে চাই, এই যে 400 আর 600, মানে হচ্ছে একটা হচ্ছে আপনার 400 মানে হচ্ছে রেগুলার, আর একটা হচ্ছে 600 মানে হচ্ছে সেমি বোল্ড, তাই না। দেখুন এখানে WGST অর্থাৎ ওয়েট, ফন্টের ওয়েট আমি কি ব্যবহার করতে চাইছি, 400, 600, তাই না, এভাবে। তাই এবার দেখুন আমরা তো নয় এটাকে ব্যবহার করতে চাই, এবার এই যে ফন্টটাকে ব্যবহার করতে চাই, আমরা তো জানি যে আমাকে ফন্ট ফ্যামিলি বলতে হয়, তাই না, যে আমি কোথায় জিনিসটাকে ব্যবহার করতে চাই। আমি যদি চাই যে পুরো বডির মধ্যে এই ফন্টটা পড়ুক, তাহলে আমি কি করব, ফন্ট ফ্যামিলি জাস্ট ওটাকে দিয়ে দেবো। এবার সেটা কিভাবে, দেখুন গুগল ফন্ট আপনাকে সেটা বলে দেয়, দেখুন গুগল ফন্ট আপনাকে সেটা বলে দেয়। আপনি একটুখানি নিচের দিকে আসুন, লিঙ্কটা তো আমাদের কপি করা হয়ে গেল। এবার যত জায়গাতে আপনি মনস্টার আর্ট বলে ফন্টটাকে ব্যবহার করতে চাইছেন, জাস্ট এই যে এই জিনিসটাকে এখান থেকে কপি করে নিন, কপি করার পরে এই যে ফন্ট ফ্যামিলি, এটাকে এখন পুরোপুরিভাবে সিলেক্ট করুন, রিমুভ করে দিন, এখানে পেস্ট করে দিন। দেখুন ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে চাইছি মনস্টার আর্ট, কমা দিয়ে স্যান্স সেরিফ। এইভাবে কেন দিয়েছে, কারণ যদি কোনো কারণে মনস্টার আর্টটা লোড না হয়, তাহলে তার ব্যাকআপ হিসাবে যাতে স্যান্স সেরিফ বলে ফন্টটা লোড হয়। তো এখানটাতে আপনারা বিভিন্ন রকমের এরিয়াল টেরিয়াল সমস্ত কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানটাতে আমি সেভ করলাম। এবার দেখুন আমরা যখন এইখানে আসবো,
জাস্ট এটার জন্য মনে রাখবেন আপনাদের ইন্টারনেট কানেকশনটা কিন্তু থাকতে হবে, কারণ এই যে ফন্টটা লোড হচ্ছে, দেখুন ফন্টটা তো এখন আমার আর লোকাল মেশিন থেকে লোড হচ্ছে না, আমার এটা কিন্তু এখন ইন্টারনেট থেকে লোড হচ্ছে। কারণ কি দেখুন এই যে HTTPS দেওয়া রয়েছে, এটার মধ্যেও দেওয়া রয়েছে, এটার মধ্যেও দেওয়া রয়েছে, তাই এই দুখানা জিনিস কিন্তু প্রথমত ইন্টারনেট থেকে লোড হবে, তাই আপনাকে ইন্টারনেট কানেকশন কিন্তু অবশ্যই থাকতে হবে, মনে রাখবেন। তাই দেখুন এবার আমরা যখন এইখানে যাওয়ার পরে যখন রিফ্রেশে প্রেস করব, দেখুন পুরো ফন্টটা চেঞ্জ হয়ে গেল, তাই না? দেখুন পুরো ফন্টটা চেঞ্জ হয়ে গেল, আর এখন কতটা সুন্দর লাগছে দেখুন ফন্টটাকে। আগেরটা যদি আমি এখন এটাকে একটুখানি কমেন্ট করে দিই, দেখুন এটাকে যদি আমি একটুখানি কমেন্ট করে দিই CSS এর কমেন্টের মাধ্যমে, সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, আগের ফন্টটা দেখুন কতটা পড়তে অসুবিধা হচ্ছে, বাট এই ফন্টটা দেখুন যখনই আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, দেখুন এটার রিডেবিলিটিটা খুব বেড়ে গেছে, দেখুন খুব পড়তে সহজ হবে। এই যে দেখুন এখন তো এটা এভাবে রয়েছে, আমরা চাইলে এটার ফন্টের সাইজটাকে একটুখানি বাড়াতে পারি, একটুখানি কমাতে পারি, এই যে লাইনের মাঝখানে যে স্পেসিংটা সেটাও আমরা বাড়াতে পারি, তো সেটা আমরা পরবর্তীকালে দেখব। লাইন হাইট বলে একটা প্রপার্টি রয়েছে তার মাধ্যমে, তো এইগুলো আমরা করতে পারি। হ্যাঁ, তাই দেখুন খুব সহজে কিভাবে আমরা এই গুগল ফন্টটাকে আমাদের এখানটাতে এনে আমরা ব্যবহার করছি, তাই না? তো দেখুন এবার আমরা দেখি যে কিভাবে আমরা ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে বুঝতে পারবো যে একটা ওয়েবসাইটের মধ্যে কি কি ফন্ট ব্যবহার করা হয় বা কিছু। দেখুন আপনার ধরুন এই ফন্টটা জানতে ইচ্ছা করছে যে এই যে ফন্টটা রয়েছে এটা কি ফন্ট, তাই আপনার যেটা জানতে ইচ্ছা করবে জাস্ট সেটার উপরে মাউসটা নিয়ে গিয়ে রাইট ক্লিক করুন, তারপরে ইন্সপেক্ট এলিমেন্ট করুন, ঠিক আছে? এবার দেখুন যেই মুহূর্তে আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, যেই ট্যাগটা আপনি চুজ করেছেন সেটা তো নয় এদিকে চুজ হয়ে গেল, এবার এটার রেসপেক্টে যে ফন্টগুলো রয়েছে বা স্টাইলিংগুলো রয়েছে সেগুলো সব আপনি এই দিকটা দেখতে পান। দেখুন এটার মধ্যে যে ফন্টটা পড়ছে সেটা পড়ছে কোথা থেকে, বডি থেকে, আর বডির মধ্যে ফন্ট ফ্যামিলি কি রয়েছে দেখুন তো, মনস্টার আর্ট, দেখেছেন? তাই যেই মুহূর্তে দেখুন আপনি এখানে মনস্টার আর্ট দেখতে পাচ্ছেন, মনস্টার আর্টের উপরে হোভার করুন, দেখুন মনস্টার আর্টের কোন ফন্টটা আপনি ব্যবহার করেছেন, এটা হচ্ছে লাইট ফন্ট, কারণ দেখুন এই যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, দেখুন এটা রয়েছে, তাই না? তাই এইখানে যে মনস্টার আর্ট ব্যবহার করেছেন সেটা আপনি এই যে এখানে দেখতে পারবেন। বা এটার থেকেও আরেকটা জিনিস, আপনি দেখুন এইখানে চলে যাবেন, এই ট্যাবের মধ্যে দেখুন ফন্টস বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করুন, দেখবেন এইটার মধ্যে কি ফন্ট ব্যবহার করা রয়েছে, এখানে সব ডিটেলস আপনি পেয়ে যাবেন, যে ওই ওয়েব পেজটার মধ্যে বা এই যে ট্যাগটা চুজ রয়েছে এই ট্যাগের মধ্যে কোন ফন্টটা অ্যাপ্লাই হচ্ছে, মনস্টার আর্ট, মনস্টার আর্টের কোন ভার্সনটা, মনস্টার আর্ট রেগুলার, ঠিক আছে? নিচের দিকে আসলাম, এই ফন্টের সাইজ কত, আমরা জানি বাই ডিফল্ট সাইজ থাকে 16 পিক্সেল, সেটা রয়েছে। এবার দেখুন এখানে স্পেসিং টেসিং সব নর্মাল রয়েছে। এবার ফন্টের ওয়েট কত রয়েছে দেখুন, 400, কারণ কি এটা রেগুলার মানে সেটা কত, 400, তাই না? তাই দেখুন এখানটাতে জাস্ট এখানে ক্লিক করুন যে অল ফন্টস অন দ্য পেজ, দেখুন এই যে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে জাস্ট আপনি যে সিলেক্টেড যে ট্যাগটা রয়েছে সেটার ফন্ট ও আপনাকে দেখাচ্ছে। এবার আপনি যদি চান যে একটা ওয়েব পেজের মধ্যে কতগুলো ফন্ট রয়েছে তার জন্য দেখুন এখানে ক্লিক করুন যে অল ফন্টস অন দ্য পেজ, এখানে ক্লিক করুন, নিচের দিকে নামুন, দেখুন এখানে শুধুমাত্র আপনি একটাই দেখতে পারবেন, কারণ কি এখানে শুধুমাত্র এখন ফর দ্য মোমেন্ট একটাই ফন্ট ব্যবহার করা রয়েছে। একটা ওয়েব পেজের মধ্যে অনেকগুলো ফন্ট একসাথে ব্যবহার করা যায়, তাই আপনি যদি সেগুলো দেখতে চান তাহলে অল ফন্ট অন দ্য পেজ এখানে ক্লিক করবেন, তাহলে বুঝতে পারবেন। আর দেখুন এখানে যে আমরা মনস্টার আর্টটা ব্যবহার করেছি এটা রেগুলার ভার্সন, আর সেটা আমরা কোথা থেকে ব্যবহার করেছি, এই যে দেখুন fonts.gstatic.googleapi.com, তো এখান থেকে আমরা জিনিসটাকে নিয়েছি, ও পুরোপুরিভাবে দিয়ে দিয়েছে। এখানে ফন্ট ফেসে ক্লিক করুন, এখানে কীভাবে জিনিসটাকে ডিক্লেয়ার করতে হয় সব কিছু ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। আমি এই কারণে বলেছিলাম যে ইন্সপেক্ট এলিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, আর এই কারণে আমি ইন্সপেক্ট এলিমেন্টের জন্য পুরোপুরি 1.5 ঘন্টার একটা ক্লাস নিয়েছিলাম। আর এই যে আমরা যে প্রজেক্টগুলো করছি বা পরবর্তীকালে যে প্রজেক্টগুলো করব সেখানেও আমি শুধুমাত্র আপনাদেরকে ইন্সপেক্ট এলিমেন্টের কাজই বুঝিয়ে যাব, কারণ মনে রাখবেন আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন তখন দেখবেন আপনাদের এই ইন্সপেক্ট এলিমেন্টকে নিয়েই বেশিরভাগ সময় কাজ করতে হচ্ছে, কোনো কিছুকে ফিক্স করার জন্য, কোনো একটা নতুন কিছু ট্রাই করার জন্য, সমস্ত কিছু দিক থেকে। তাই এই জিনিসটাকে খুব ভালোভাবে শেখা বা এই জিনিসটাকে একটা আয়ত্তে নিয়ে আসা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাই দেখুন এই জিনিসটাকে আমি জাস্ট ক্লোজ করে দিলাম। আপাতত আমার জানার দরকার নেই যে আমাদের এই পুরো পেজের মধ্যে কী কী ধরনের ফন্ট ব্যবহার করা রয়েছে, আমরা শুধুমাত্র জাস্ট এটাকে নিয়েই খুশি। তাহলে বুঝতে পারলেন, আমরা যেরকম এই ফন্টস থেকেও বুঝতে পারবো সেরকমভাবে দেখুন বাই ডিফল্ট এই রুলস বলে অপশনটা কিন্তু চুজ থাকে। হ্যাঁ, কখনো কোনো সময় যদি আপনি অন্য কোনো জায়গাতে চলে যান তাহলে ওখান থেকে কি করবেন, একবারে রুলসে চলে আসবেন। বা আপনি একটা কাজ করতে পারেন, আপনি এই কম্পিউটেডের মধ্যে গিয়েও আপনি ফন্টস দেখতে পারেন। এই যে দেখুন ফন্ট ফ্যামিলি কি ইউজ করা রয়েছে, মনস্টার আর্ট। তো আপনি 3টে জায়গা থেকে দেখতে পারেন, একটা হচ্ছে রুলস থেকে দেখতে পারেন, আরেকটা হচ্ছে ফন্টস থেকে দেখতে পারেন, আরেকটা হচ্ছে কম্পিউটার থেকে দেখতে পারেন। তো দেখুন এইভাবে আমরা জিনিসটাকে এখান থেকে জাস্ট ইন্সপেক্ট এলিমেন্ট থেকে দেখতে পারি যে কোনো ওয়েবসাইটের মধ্যে মোস্ট প্রবাবলি কি ফন্ট ব্যবহার করা রয়েছে। এবার আমরা দেখুন আমরা এই যে লাইট ভার্সন একটা নিয়েছিলাম, আরেকটা কি ভার্সন নিয়েছিলাম, সরি ওটা রেগুলার হবে। তো দেখুন রেগুলারের জন্য 400 নিয়েছিলাম আর সেমি বোল্ডের জন্য 600 নিয়েছিলাম, বাট আমরা তো এখনো পর্যন্ত সেমি বোল্ড ব্যবহার করিনি। তাই দেখুন আমি যদি এখন এইখানটাতে এইভাবে লিখি যে মনে করুন এখানে একটা পি ট্যাগের মধ্যেই লিখলাম, হ্যাঁ এখানে একটা পি ট্যাগ লিখলাম, পি এর মধ্যে লিখলাম যে হ্যালো। তো এখানে জাস্ট এটাকে সেভ করলাম, করার পর আমি যখন এইখানে আসবো রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন হ্যালোটা এরকমভাবে রয়েছে, তাই তো? তাই এবার আমি যদি চাই এই যে পি এর মধ্যে যে হ্যালোটা রয়েছে
বা এটার একটা আমি একটা ক্লাস দিয়ে নিই, সব থেকে ভালো হয় যে ক্লাস ইকুয়াল টু কন্ট্রোল জেড প্রেস করলাম, যে ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমি দিয়ে দিলাম হেডিং বলে একটা ক্লাস দিলাম। হ্যাঁ, তো আমি চাইছি যে এই হেডিং বলে যে ক্লাসটা থাকবে সেটার মধ্যে তো এই ফন্টটা অ্যাপ্লাই হচ্ছে হোক, বাট এটার ফন্ট ওয়েটটা আমি চেঞ্জ করতে চাইছি। কারণ দেখুন বাই ডিফল্ট আমি যখন মনস্টারডাটকে ব্যবহার করলাম বডিতে, তখন ও বোঝালো যে যত জায়গায় মনস্টারডাটটা ব্যবহার হবে তত জায়গায় কিন্তু এই যে রেগুলার ভার্সনটা রয়েছে 400 সেটা ব্যবহার হবে। বাট আমি চাইছি যে এই যে হ্যালোটা রয়েছে এটার মধ্যে রেগুলারটা অ্যাপ্লাই না হোক। তাই দেখুন এখন তো আমি কোনো সিএসএস লিখিনি, তাই এখন কিন্তু বাই ডিফল্ট এই হ্যালোর মধ্যে দেখবেন 400টাই অ্যাপ্লাই হচ্ছে। তাই রিফ্রেশে প্রেস করলাম, দেখুন 400টাই অ্যাপ্লাই হচ্ছে। তাই আমি যদি চাই যে এটার মধ্যে 600টা অ্যাপ্লাই হোক, তাহলে আমি এটাকে কপি করব ক্লাসটাকে, এখানে যাব, জাস্ট লিখবো ডট হেডিং, এখানটাতে ধরবো, জাস্ট এখানটাতে দিয়ে দিন। এই যে 600টা কি বলুন তো, 600টা হচ্ছে ফন্ট ওয়েট, তাই না? তাই আপনি জাস্ট এখানটাতে দিয়ে দিন ফন্ট হাইফেন ওয়েট, ঠিক আছে, কোলন আপনি কত দিয়ে দেবেন 600, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। তাহলেই দেখবেন শুধুমাত্র এটার মধ্যে কোনটা অ্যাপ্লাই হবে, এই যে 600-এর যে সেমি বোল্ডের যে ফন্টটা রয়েছে মনস্টারডাটের সেটা অ্যাপ্লাই হবে। এটার মধ্যেও মনস্টারডাট অ্যাপ্লাই হবে, এটার মধ্যেও মনস্টারডাট অ্যাপ্লাই হবে। শুধুমাত্র ডিফারেন্সটা কোথায়, এটার মধ্যে আপনার রেগুলার অর্থাৎ 400টা অ্যাপ্লাই হচ্ছে, আর এটার মধ্যে হচ্ছে সেমি বোল্ড বা 600টা অ্যাপ্লাই হচ্ছে। তার জন্য দেখবেন এটা একটু বোল্ড হয়ে যাবে। এটাকে সেভ করলাম, আমরা এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এটা একটু বোল্ড হয়ে গেছে, দেখেছেন? তাই এইভাবে জিনিসগুলোকে ব্যবহার করতে হয় যখন আপনি এই ধরনের ওয়েটগুলোকে নিয়ে ব্যবহার করবেন। এবার দেখুন কখনো যদি আপনার প্রয়োজন হয় যে না আমি যে গুগল ফন্টটাকে যে চুজ করেছি তার মধ্যে মনে করুন এটাকে ক্লোজ করে দিলাম, এটাকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে, এগুলোকে ক্লোজ করে দিলাম। এবার আপনার প্রয়োজন পড়লো যে মনস্টারডাটের যে একবারে যে বড় বোল্টটা রয়েছে যেটা হচ্ছে এক্সট্রা বোল্ট, যেটা হচ্ছে 900, সেটা আপনার প্রয়োজন। তো তখন আপনি কি করবেন, দেখুন তখন একটা ট্রিক্স বলে দিই। তখন দেখবেন এখানে শুধুমাত্র 900 যোগ করলেই হয়ে যাচ্ছে। বাট দেখুন সেটা কিভাবে হয়। তো আমি আবার গুগল ফন্টে গেলাম, যাওয়ার পরে গুগল ফন্টকে এখানে যা সার্চ করলাম, আমরা জানি যে আমাদের মনস্টারডাটের এখন এক্সট্রা বোল্টটা চাই, তাই তো? তাই আপনি গুগল ফন্টে যাবেন, গুগল ফন্টের মধ্যে আসার পরে আপনি জাস্ট এখানটা সার্চ আইকনটা রয়েছে, এখানে প্রেস করে মনস্টারডাট কথাটা লিখবেন, বা আপনি চাইলে এখান থেকে মোস্ট পপুলারে গিয়েও খুঁজতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি বলতে চাইছি একটাই, যখন আপনার প্রয়োজন হবে যে আপনার কাছে একটা ফন্ট রয়েছে সেটা আপনি সার্চ করতে চাইছেন যে গুগল ফন্টের মধ্যে আছে কিনা, তখন আপনি এখানটায় সেটা লিখবেন। এবার আপনাকে তার জন্য ফন্টের নামটা জানতে হবে, কি সেটা, মনস্টারডাট। দেখুন এই যে এটা হচ্ছে আপনার ফন্টের নাম। তাই কি স্পেলিংটা দেখুন তো, MONTSE, তাই না? তাই এইভাবে জিনিসটা লিখুন বা স্পেলিংটা লিখুন MONTSE। তো আপনি গুগল ফন্টে চলে যান, এখানে দিন MONTSE। দেখুন ওই স্পেলিং দিয়ে যত রকমের ফন্ট রয়েছে সব আপনাকে দিয়ে দেবে। আর দেখুন প্রথমটাই রয়েছে মনস্টারডাট, তাই না? তাই জাস্ট এটার উপরে ক্লিক করলাম, করার পরে দেখুন এখান থেকে দেখুন এখানে কিন্তু আর ওইগুলো আর প্রি চুজ থাকবে না যেগুলো আপনি আগের বার চুজ করেছিলেন। এখানে আবার আপনাকে সে একটা নতুন ইন্টারফেস দিল। বাট এটার মধ্যে আপনার শুধুমাত্র কোনটা চাই, আপনি তো আগে সবগুলো চুজ করেই ফেলেছেন, তাই না? আপনার শুধুমাত্র মনে করুন চাই এই যে বোল্ডটা বা এই এক্সট্রা বোল্ড ইটালিক বা এই এক্সট্রা বোল্ডটা আপনার চাই। তাই এক্সট্রা বোল্ড নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, সিলেক্ট দিস ফন্টে ক্লিক করতে হবে, আর তারপরেই দেখবেন এটা চলে এসেছে। এবার দেখুন আগে যখন আপনি চুজ করেছিলেন ওইটা যেটা আর এটা দুটোই কিন্তু সেম, শুধুমাত্র এক্সট্রা কোন জিনিসটা অ্যাড হয়েছে দেখুন, এই যে জাস্ট 800টা অ্যাড হয়েছে, দেখেছেন? আর কিচ্ছু কিন্তু ডিফারেন্স নেই, বাকি সব সেম। তাই দেখুন আমি যখন এখান থেকে এটাকে কপি করে নেব, এইভাবে মনে করুন এটাকে এখান থেকে কপি করলাম, কপি করার পরে যখন আপনি এই লাইনে এসে একটা এন্টার প্রেস করুন, তো এটা এন্টার প্রেস করলাম, ঠিক আছে? দেখুন আগেরটার মতোই জাস্ট ডুপ্লিকেট হয়ে গেল জিনিসটা। দেখুন আমি এটাকে জাস্ট একটুখানি সেপারেট করে রাখলাম যাতে বুঝতে সুবিধা হয়। দেখুন এখন এটা একটা সেট হয়ে গেল, এটা একটা সেট হয়ে গেল, কিন্তু ভাবুন তো এরকম বারবার করে রিপিট হওয়াটা এটা কি ঠিক না? তাই আপনার তো এটাই দরকার আর এটাই দরকার, তাহলে এটা আপনি বারবার করে কেন লিখবেন? তাই আপনি এটাকে ফার্স্ট অফ অল রিমুভ করে দিন। এবার একটুখানি দেখুন তো যে এটার মধ্যে ডিফারেন্সটা কোথায়। দেখুন এগুলো সব কিন্তু মিলে যাচ্ছে, শুধুমাত্র কোন জায়গাটায় রয়েছে দেখুন তো, এখানে অ্যাট দ্য রেটের পরে 400, 600 আর এখানটাতে কত রয়েছে 800, বাকি সব সেম, দেখেছেন? তাই এই কারণে যখন আপনার প্রয়োজন হবে যে মনস্টারডাটের মধ্যে আরেকটা ফন্ট ওয়েট বাড়ানোর বা ধরুন এক্সট্রা বোল্ড বা সেমি বোল্ড বাড়ানোর, যখনই আপনি বাড়ানোর কথা ভাবেন তখন বাড়ানো মানে শুধুমাত্র কি বাড়ে বলুন তো, এই জাস্ট এই ভ্যালুগুলো বাড়ে, এই যে ধরুন ইটালিক বা এই ধরনের জিনিসগুলো বাড়ে। এবার মনে করুন আপনার এই ইটালিকটা প্রয়োজন, দেখুন, বা আমি আগেরটা একটুখানি বলে নিই, মনে করুন আপনার শুধুমাত্র এই বোল্ডটা প্রয়োজন। এবার দেখুন তো এখানে শুধুমাত্র ডিফারেন্সটা কোথায়, এই 800-এ, তাই না? আর এখানে দেখুন 400 থেকে 600-কে জাস্ট পৃথক করেছে কিভাবে, সেমিকোলন দিয়ে। তাই আপনার যখন একটা 800-এর প্রয়োজন হবে তখন আপনার এই আরেকবার করে এরকম ফন্টটাকে ইনক্লুড করার কোনো দরকার নেই। জাস্ট আপনি কি করবেন, আপনি জানেন যখন যে এটার ভ্যালুটা কত, এটা হচ্ছে 800 যেটা আপনি চুজ করেছেন, তাই আপনি জাস্ট এখানটাতে গিয়ে আগের যেটা রয়েছে
সেটায় ক্লিক করবেন, এই যে জাস্ট এই 600 পরে একটা ক্লিক করুন, করার পরে একটা সেমিকোলন দিন, তারপরে আপনার কোনটা দরকার, আপনার 800 দরকার, আপনি জাস্ট এখানে 800 দিয়ে দিন, ব্যাস হয়ে গেল, আপনার এটার কোনো প্রয়োজনই থাকলো না। বুঝতে পেরেছেন? তাই এইভাবে জিনিসটা করতে হয়। কখনো কিন্তু ধরুন আপনার কাছে অলরেডি 400 600 রয়েছে, আপনার 800 দরকার, তখন কিন্তু আবার নতুন করে এইভাবে জিনিসটা করবেন না, তাহলে কিন্তু এটার জন্য যেরকম লোডিং টাইম বাড়বে, আবার এটার জন্য আবার নতুন করে লোডিং টাইম বাড়বে, এটা করবেন না। যখন আপনার দরকার তখন জিনিসটাকে জাস্ট এইভাবে ইনক্লুড করে নেবেন। এইবার কথা হচ্ছে যদি আমার ইটালিক থাকে তাহলে কি হবে, চলুন তো দেখা যাক। যখন আমরা ইটালিক করব, মনে করুন আমরা এখান থেকে এক্সট্রা বোল্ডটাকে কেটে দিলাম, তো এবার আমরা করলাম এক্সট্রা বোল্ড ইটালিক, এটা দরকার, ক্লিক করুন তো, দেখুন তো ডিফারেন্সটা কোথায় রয়েছে। চলুন এবার এখান থেকে আমরা এইটুকুকে কপি করলাম, কপি করার পরে আমরা জাস্ট এখানটাতে এসে এটাকে পেস্ট করলাম। তো দেখুন যখন আপনি এটাকে কপি করে আনলেন তখন জাস্ট এখান থেকে এটাকে রিমুভ করে দিন। এবার একটা জিনিস দেখুন, এখানে আসার পরে এগুলো সব কিছু সেম থাকবে, জাস্ট এখানটাতে যেহেতু আগে আপনি কোনো ইটালিক ব্যবহার করেননি আর এবার করেছেন, তার জন্য দেখুন এখানে ITAL বলে একটা অপশান রয়েছে, তাই না? তাই ঠিক এটাকে এখান থেকে কপি করুন, কপি করার পরে এই WGT রয়েছে এর আগে জাস্ট পেস্ট করে দিন, এটা একটা হয়ে গেল। এইবার একটা জিনিস এখানটাতে করতে হবে, দেখুন এই যে এখানটাতে দেখুন WGTর পরে এখানে 1,800 এইটা কেন রয়েছে, দেখুন এই যে আপনি 400 600 এই যে 800গুলো ব্যবহার করেছেন, ঠিক আছে, তো এইগুলো কি ছিল বলুন তো, এইগুলো সব কিন্তু নন ইটালিক ছিল, তাই না? তাই যেগুলো নন ইটালিক বা যেগুলো হচ্ছে শুধুমাত্র ফন্ট ওয়েট অ্যাপ্লাই করা বা রেগুলার অ্যাপ্লাই করা, তাদের আগে জাস্ট কি করে দেবেন, তাদের আগে জাস্ট 0,0 এভাবে দিয়ে দিন। কারণ দেখুন আমরা জানি যে এটা একটা ফন্টের সাইজের সেট, কারণ আমরা জানি যে সাইজের সেটগুলো কীভাবে পৃথক করা হয়, সেমিকোলন দিয়ে, তাই না? তাই আমার ক্ষেত্রে 400 ছিল একটা সেট, 600 ছিল একটা সেট, আর 800 ছিল একটা সেট, তাই না? এবার দেখুন যেগুলোর মধ্যে সবার প্রথমে দেখুন আমরা কিন্তু আগে ইটালিকটা ব্যবহার করিনি বলে, মানে ম্যানুয়ালি যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কিভাবে করবেন সেটাই আমি দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ। তাই দেখুন আমি জানি যে আগে এটার মধ্যে কোনো ইটালিক ছিল না, এবার যখন ইটালিক যোগ হয়েছে তখন দেখুন এগুলোর মধ্যে তো ইটালিক নেই, তাই এগুলোর আগে কি করে দেবেন, জাস্ট এরকমভাবে 0, দিয়ে দিন যে এটার মধ্যে ইটালিক নেই, তারপরে 0, এটার মধ্যে ইটালিক নেই, এই 800-র মধ্যেও ইটালিক নেই, তাই 0, এভাবে দিয়ে দিন, ঠিক আছে। এবার তারপরে আমরা জানি এখানে একটা সেমিকোলন দিতে হবে। এবার দেখুন একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে 1,800, এই যে দেখুন এটাকে জাস্ট এখানে দিয়ে দিন। এবার দেখুন এখানটাতে 800 দুখানা হয়ে গেছে, একটা হচ্ছে 0,800 মানে কি এটা হচ্ছে নন ইটালিক, আর একটা হচ্ছে 1,800 মানে এইটা হচ্ছে ইটালিক, ঠিক আছে। এবার দেখুন আমি জাস্ট google.com অর্থাৎ গুগল ফন্টে না গিয়ে আমি যদি এখানটাতে একটা সেমিকোলন দিই, মনে করুন এখানে একটা সেমিকোলন দিলাম, দেওয়ার পরে দিলাম 1,400, বলুন তো এটা মানে কি বোঝায়, এটা মানে বোঝায় এই 400টা হচ্ছে রেগুলার ইটালিক, তাই না? আগেরটায় কি ছিল 0,400 মানে এটা হচ্ছে শুধুমাত্র রেগুলার নন ইটালিক, আর এটা হচ্ছে রেগুলার কিন্তু এটা হচ্ছে ইটালিক, কারণ কি এটা 1 রয়েছে। তাই এইভাবে আপনি জিনিসটাকে সেট করতে পারেন, বা আপনি আরেকটা জিনিস করতে পারেন, কিভাবে দেখুন আমি এখান থেকে সবগুলোকে রিমুভ করে দিলাম, আবার Ctrl+Z করলাম, এটা হচ্ছে একটা প্রসেস কিন্তু, হ্যাঁ। এবার আরেকটা প্রসেস, Ctrl+Z করলাম, জাস্ট এগুলোকে Ctrl+Z করে নিলাম, বেশ এই জায়গাটাতে আসলাম। এবার দেখুন মনে করুন আপনি যখন অন্য কারো একটা ওয়েব পেজ ব্যবহার করছেন, তখন সে তার ওয়েব পেজের মধ্যে মনস্টার ব্যবহার করেছে, আর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন দেখুন এখানে কি ইটালিক রয়েছে, না নেই। যদি ইটালিক থাকতো তাহলে WGTর পাশে কি থাকতো, ITAL থাকতো, তার মানে সেটা নেই, তার মানে এখানে শুধুমাত্র রেগুলার ফন্ট ব্যবহার করা হয়েছে, ইটালিক ব্যবহার করা হয়নি। এবার রেগুলারের মধ্যে কি কি ফন্ট ব্যবহার করা হয়েছে দেখুন, 400 আর 600। এবার আপনি কি করবেন, সাথে সাথে আপনি এখানে চলে যাবেন, fonts.google.com চলে যাবেন, মনে করুন আমি এখানে চলে গেলাম, যাওয়ার পর রাইট ক্লিক করলাম। এবার আমাকে খুঁজতে হবে মনস্টার বলে ফন্টটা, তাই তো, চলুন এটা ওপেন হোক, এখানটাতে গেলাম, অর্থাৎ আগেরটা আমি দেখালাম যে কিভাবে আপনি ওখান থেকে শুধুমাত্র যেটা আপনার দরকার সেটা চুজ করে এনে এখানে মডিফাই করবেন। এবার আমরা কি করব, এটাকে মডিফাই করব না, এটার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো ওইটার মধ্যে নিয়ে যাব, তারপরে যেগুলো এক্সট্রা অ্যাড করতে হবে সেগুলো অ্যাড করে নেব। তাই দেখুন আমি এখানে গেলাম, যাওয়ার পরে জাস্ট মনস্টার বলে লিখব, যে মনস্টার, দেখুন এই যে মনস্টার, দেখুন এই মনস্টারটা খুলে গেল। তো এখানে খুলে যাওয়ার পরে এবার দেখুন আমাদেরকে কী কী জিনিস চুজ করতে হবে, দেখুন তো আগে থেকে কী কী জিনিস চুজ করা ছিল, একটা হচ্ছে 400, একটা হচ্ছে 600, তাই এখানে কোনো ইটালিক নেই। তাই দেখুন আমি এখানে গেলাম, এখান থেকে জাস্ট আমাকে দেখতে হবে যে 400 কোথায় রয়েছে, এটা হচ্ছে 400 রেগুলার, চুজ করে নিলাম। আর এবার চুজ করতে হবে 600, কোথায় 600, চুজ করে নিলাম। এবার সেগুলো চুজ করুন যেগুলো আপনার এখন দরকার। মনে করুন আপনার দরকার হচ্ছে 700 ইটালিক, আর হচ্ছে 900, ঠিক আছে, এগুলো আপনার দরকার। তাই দেখুন এগুলো যখন সব আপনি চুজ করে নিলেন, এবার কি করবেন, এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিন,
কপি করার পরে এবার আপনি এইটাকে জাস্ট আগেরটা যেটা ছিল সেটাকে রিমুভ করে দিন আর এটাকে পেস্ট করে দিন এইভাবে, ঠিক আছে। জাস্ট এবার পেস্ট করে দেওয়ার পরে এটা তো আমার আর দরকার নেই, না এটার দরকার, এটা যেহেতু প্রথমবার পড়ে গেছে, জাস্ট আমার এই সেকেন্ডটা দরকার, তাই তো। তাই চলুন তো এবার আমরা দেখি যে আগেরটা যেটা ছিল সেটার সাথে এটার পার্থক্যটা কোথায়। এটা ছিল আগেরটা আর এটা ছিল আমাদের এখনকারটা, তাই তো। এখনকার এটাকে জাস্ট রিমুভ করে দিলাম, এটাকে জাস্ট একটা ট্যাপ দিয়ে জিনিসটাকে দেখুন তো ডিফারেন্স কোথায়। আগেরটা ছিল মনস্টার অ্যাড, আগেরটা শুধুমাত্র WGHT ছিল, এখন দেখুন ITAL অ্যাড হয়েছে, ঠিক আছে। এবার দেখুন আগেরটার মধ্যে 400 ছিল, 600 ছিল, এগুলো কি ছিল নন ইটালিক, তাই দেখুন এগুলোর আগে কি চলে এসেছে 0 কমা, তারপরে সেমিকোলন, তারপরে 0 কমা সেমিকোলন, তাই তো। এবার দেখুন তারপরে আমরা কি কি জিনিস অ্যাড করেছি, আমরা একটা 700 অ্যাড করেছি, সেই 700টা একটা ছিল কিন্তু দেখুন নন ইটালিক ছিল, তাই না। এই যে দেখুন 700 বোল্ড অর্থাৎ নন ইটালিক ছিল কিন্তু, তাই দেখুন 700 নন ইটালিকের জন্য কি হয়েছে 0,700, তারপরে সেমিকোলন, অর্থাৎ দেখুন এখানে এক একটা সেটের দিকে চিন্তা করুন, এইটা হচ্ছে সম্পূর্ণটা একটা সেট, অর্থাৎ সেমিকোলন দিয়ে এক একটা সেটকে পৃথক করা হয়, এটা একটা সেট, এইটা একটা সেট, এইটা একটা সেট, এরকমভাবে সব সেটগুলো কিন্তু পৃথক হচ্ছে, তাই না। এবার আমরা দেখুন 700 আমরা দুখানা জিনিস কিন্তু ব্যবহার করেছিলাম, একটা হচ্ছে নন ইটালিক, তার জন্য দেখুন 0,700 রয়েছে, সেমিকোলন হয়ে গেল, আবার 0,900 মানে কি, এটা হচ্ছে নন ইটালিক, আবার তারপরে দেখুন সেমিকোলনের পরে 1,700 মানে কি, এটা হচ্ছে ইটালিক, বুঝতে পারলেন। তাই দেখুন আমরা চাইলে ম্যানুয়ালিও জিনিসটাকে করতে পারি, বা আমরা চাইলে এই যে জিনিসগুলো এখান থেকে দেখে নিয়ে পুনরায় আবার জিনিসগুলোকে সিলেক্ট করে যে জিনিসটা তৈরি হলো সেটাকে আবার এখানে এসে ফেলতে পারি এইভাবে। তাহলে দেখুন আমার আর আগেরটার কোনো প্রয়োজন নেই, এই যে সেকেন্ডটার দরকার, তাই না। ব্যাস এটা হলেই হয়ে যাবে। এবার আপনারা যে কোনো জিনিসকে এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি যে এত রকমের যে ফন্টগুলো ব্যবহার করলাম, এই যে সবগুলো তো দেখুন সবগুলো সাইজ ম্যাটার করে, তাই না। তাই দেখুন যখন আমার এই সাইজের ক্ষেত্রে আসবে, আমি যখন এইখানে যাব, এই 600টাকে আমি এখন 900 করে দিতে পারি, কারণ দেখুন 900 এখানে ইনক্লুডেড রয়েছে, তাই না। এটাকে সেভ করলাম, আমি এইখানে গেলাম, আমাদের ওয়েব পেজটাতে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এটা এখন আরও মোটা হয়ে গেল, তাই তো। বেশ, এবার আমরা যদি ইটালিক ব্যবহার করতে চাই তাহলে কি করব, জাস্ট এখানটাতে আপনি ফন্ট ওয়েট 900 করেছেন তো। এবার দেখুন আমরা জানি যে 700-এর দুখানা ভার্সন রয়েছে, একটা হচ্ছে 700 নর্মাল, একটা হচ্ছে 700 ইটালিক। এবার এটাকে ব্যবহার করব কি করে, যখন আমরা 700 নর্মাল ভার্সন ব্যবহার করব তখন তো না এখানে 700 দিয়ে দিলাম, সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, সেটা নয় হয়ে গেল 700। বাট যখন আমরা ইটালিক ভার্সনটা ব্যবহার করব তখন কি করব, তো আমরা জানি যে ইটালিক করার জন্য এইভাবে লিখতে হয় যে ফন্ট হাইফেন স্টাইল কোলন, জাস্ট এখানে দিয়ে দিন ইটালিক, ব্যাস তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। এটাকে সেভ করলাম, এইখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এটা এখন ইটালিক হয়ে গেছে, ঠিক আছে, পুরো অ্যাজ ইট ইজ এইটার মতো। এই যে যেটা আপনার ইটালিক ভার্সনটা ছিল, কোথায় 700-এর ইটালিক, তাই না, এটা হচ্ছে আপনার 800, এই যে 700-এর ইটালিক, পুরো এটার মতো হয়ে গেল। তাই বুঝতে পেরেছেন গুগল ফন্টটাকে আমি একটুখানি ডিপলি আপনাদেরকে বোঝাচ্ছি জাস্ট আপনাদের সুবিধার জন্য, কারণ পরবর্তীকালে আপনাদেরকে এভাবেই কাজ করতে হবে, কারণ অন্য কোনো প্রজেক্টের মধ্যে নিশ্চয়ই কোনো একটা গুগল ফন্ট ব্যবহার করা হবে, আর সেই গুগল ফন্টের মধ্যে পার্টিকুলারলি সেই ফন্টের আন্ডারে কী কী ফন্টের স্টাইল ব্যবহার করা হয়েছে এগুলো আপনার জানা উচিত। কারণ কি এগুলো জানা থাকলে আপনার খুঁজতে সুবিধা হবে গুগল ফন্টের মধ্যে। তখন কি আপনার যদি কখনো কোনো নতুন একটা ধরুন ফন্টের ওয়েট আপনাকে যদি অ্যাড করতে হয় বা ফন্টের স্টাইল যদি অ্যাড করতে হয়, তখন আপনি অনায়াসে জিনিসটা করে নিতে পারবেন, কারণ বুঝবেন যে 1,700 মানে এটা হচ্ছে 700-এর ইটালিক, আর 0,700 মানে এটা হচ্ছে নর্মাল ভার্সন 700-এর, তাই না। তাই এই জিনিসগুলোকে খুব ভালোভাবে আপনাদেরকে কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, দেখুন এটাকে সেভ করলাম। এবার আরেকটা জিনিস, লাস্ট জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আমরা যেরকমভাবে এই ভার্সনটাকে ব্যবহার করতে পারি সেরকমভাবে আমরা অ্যাজ এ ইম্পোর্ট করেও ব্যবহার করতে পারি। যখন আপনি এখানে ইম্পোর্টে ক্লিক করবেন দেখুন জিনিসটা সেম, অর্থাৎ ব্যবহার করার সময় আমাকে এইভাবেই ব্যবহার করতে হবে। এবার যখন আমরা ইনক্লুড করব তখন ইনক্লুডটা আমরা এইভাবে করতে পারি, এই যে দেখুন এইভাবে। তখন দেখুন এই জিনিসটাকে আমরা এখান থেকে এইভাবে কপি করে আমরা সেটাকে এভাবে HTML এর মধ্যে না রেখে আমরা চাইলে CSS এর মধ্যেও এভাবে রাখতে পারি। কিভাবে, একবারে ফন্টের জিনিসগুলোকে একবারে উপরে নিয়ে যান, বডির উপরে জাস্ট এখানে পেস্ট করে দিন, সেভ করুন, ঠিক আছে। জাস্ট এবার এখানে এই ধরনের জিনিসগুলো আমাদের আর প্রয়োজন হবে না, এই জি স্ট্যাটিক বা এই লিঙ্ক আর প্রয়োজন হবে না। আমরা দুখানা উপায় ব্যবহার করতে পারি, একটা হচ্ছে HTML এর মধ্যে অ্যাজ এ লিঙ্ক ব্যবহার করতে পারি গুগল ফন্টকে, বা আমরা একবারে CSS ফাইলের মধ্যে একবারে উপরে এভাবে লিখে দিতে পারি @import URL, এই যে এটা এভাবে। তো দেখুন যখন আমরা এটাকে এখানে সেভ করব, তারপরে যখন এইখানে আসবো, রিফ্রেশে প্রেস করবো, Ctrl F5 প্রেস করুন, দেখুন এইভাবেও আমরা ফন্টটাকে ব্যবহার করতে পারি। দেখুন এই ক্ষেত্রে ফন্টটা কি আর এখান থেকে আসছে না, দেখুন আমি এখানে সব কিছু সেভ করে ফেলেছি, সব কিছু রিমুভ করে ফেলেছি, দেখুন এখানে আর কোনো কিছু নেই। আমরা যে ফন্টটা আগে লিঙ্কের মাধ্যমে ব্যবহার করছিলাম সেটা কিন্তু এখন আর নেই, এখন ডাইরেক্টলি দেখুন আমরা পুরোপুরিভাবে এই CSS ফাইলের মধ্যে জিনিসটাকে ব্যবহার করছি, তাই না। বা অনেকে আবার এটা করেন যে দেখুন আমরা তো শুধুমাত্র এই ইম্পোর্টটুকুকে কপি করেছি, দেখুন যদি আপনি চান যে CSS ফাইলের মধ্যে পেস্ট করবেন তাহলে জাস্ট এই ইম্পোর্টটুকু
স্টাইল ট্যাগটুকু নয়, কিন্তু স্টাইল ট্যাগটাকে নেবেন না, জাস্ট এই ইম্পোর্টটুকুকে কপি করে জাস্ট এই সিএসএস ফাইলের একবার উপরে পেস্ট করে দেবেন। আর যদি আপনি চান যে সিএসএস ফাইলের মধ্যে রাখবো না, HTML ফাইলের মধ্যেই রাখবো কিন্তু এইভাবে রাখবো, তাহলে আপনাকে কি করতে হবে, এই স্টাইল ট্যাগটাকে পুরোটাকে কপি করতে হবে, তারপরে আপনার ফাইলের মধ্যে এসে এই জাস্ট এই হেড ট্যাগ শুরু হেড ট্যাগ শেষের মধ্যে আপনাকে জাস্ট এভাবে দিয়ে দিতে হবে। এই যে জাস্ট এটাকে আরেকবার ট্যাপ প্রেস করলাম, জিনিসটা এভাবে চলে গেল, তখন আর এখানে এভাবে আর দেওয়ার দরকার নেই, যেহেতু আপনি এটাকে HTML ফাইলের মধ্যেই দিয়ে দিয়েছেন। তাই অনেকে অনেক রকমভাবে এই ফন্টটাকে ইনক্লুড করতে পারে, কেউ ডাইরেক্টলি সিএসএস এর মধ্যে এভাবে ইনক্লুড করে, কেউ ধরুন এভাবে HTML স্টাইল ট্যাগ শুরু স্টাইল ট্যাগ শেষের মধ্যে এভাবে @import ইউজ করে, কেউ আবার ওভাবে লিঙ্কের মাধ্যমে করে, যেটা আমরা আগেরটায় দেখালাম, যে এখানে আসার পরে জাস্ট এই লিঙ্কে ক্লিক করুন, যে কোনো একটা অপশন চুজ করুন, ব্যাস জাস্ট এটাকে এখান থেকে কপি করে নিন, এইখানে আসুন, জাস্ট Ctrl V তে পেস্ট করুন, এই যেটা যার পছন্দ। অনেকে এইভাবেও করে, অনেকে একবারে সিএসএস ফাইলের মধ্যে গিয়েও করে, অনেকে অনেক রকমভাবে করে। তাই এটারও একটা সুবিধা রয়েছে, আবার এভাবে সিএসএস ফাইলের মধ্যে ইম্পোর্ট করারও আরেকটা সুবিধা রয়েছে, সব কিছু। তাই দেখুন, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে গুগল ফন্ট সম্পর্কে, যে গুগল ফন্ট কি হয়, কিভাবে আমরা সেটাকে ব্যবহার করতে পারি, আর কত রকম ওয়েতে ব্যবহার করতে পারি, কিভাবে মডিফাই করতে পারি গুগল ফন্টটাকে। অর্থাৎ এক্সিস্টিং যদি কোনো ফন্ট ব্যবহার করে থাকে, আমরা যদি চাই যে ওই ফন্টেরই আমরা আরও ভার্সনগুলো আমরা পেজের মধ্যে অ্যাড করবো অ্যাজ এ ফন্ট হিসাবে, তাহলে সেটা কিভাবে আমরা এডিট করতে পারি সেটা আমরা শিখলাম, সমস্ত কিছু। তাই গুগল ফন্ট খুবই ইউজফুল, আর আপনাকে সবসময় এটাকে ব্যবহার করতেই হবে। যে কোনো ফন্ট আপনার কাছে আসুক না কেন, সবার ফার্স্টে সার্চ করে দেখবেন যে ওই ফন্টটা গুগল ফন্টের মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে গুগল ফন্টের জিনিসটাকেই ব্যবহার করবেন। আদারওয়াইজ যদি ওই ফন্টটা গুগল ফন্টের মধ্যে না থাকে, তাহলে কিভাবে আমরা সেই ফন্টটাকে জাস্ট ডাউনলোড করে আমাদের ওয়েব পেজের মধ্যে ব্যবহার করতে পারি সেটাকেও আমরা দেখব, ঠিক আছে? তাই আশা করি আজকের এই গুগল ফন্টের ক্লাসটা আপনাদের খুবই ভালো লেগেছে, খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আপনাদের যে প্রিভিয়াসলি যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে, অর্থাৎ ফেসবুকের বলুন বা বিভিন্ন রকমের আপনারা যে লেখার মাধ্যমে যে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করেছেন, সেগুলোর মধ্যে আপনারা এই গুগল ফন্টকে ব্যবহার করবেন, কেমন? তাই আশা করি আজকের এই ক্লাসটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য। আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাথে সাথে শেয়ার করুন।